আমার ননদ আমার 5 বছরের মেয়ের গায়ে হাত তুলেছে শুনে আমিও সবার সামনে তাকে 2 বার থাপ্পড় দিয়ে বললাম, আমার স্বামীর রোজগারের টাকা এ পরিবার চলে, আর আমার মেয়েকে থাপ্পড় মারার অধিকার তোমায় কে দিল? এটা দেখে আমার শাশুড়ি রেগে আমাকে বলতেছে, তোমার মেয়েকে থাপ্পড় দিয়েছে বলে তোমার কষ্ট লেগেছে, তাই তুমি মারিয়াকে থাপ্পড় মারলা। সে একই কষ্ট এখন আমারও লাগতেছে। আমারও মন চাচ্ছে তোমাকে থাপ্পড় মারতে। আমি তখন বারান্দায় কাপড় তুলছিলাম। হঠাৎ ভেতর থেকে তীক্ষ্ণ একটা কান্নার শব্দ ভেসে এলো, আম্মু। আমি দৌড়ে ভেতরে ঢুকতেই দেখি আয়রা গাল চেপে ধরে কাঁদছে। তার সামনে দাঁড়িয়ে আমার ননদ মারিয়া, চোখে মুখে বিরক্তি। কি হয়েছে? আমি হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম। আয়রা কিছু বলতে পারছিল না, শুধু কাঁদছিল। পাশ থেকে ছোট দেবর বলল, ভাবি, আয়রা নাকি মারিয়ার ফোন পানিতে ফেলে দিছে, তাই মারিয়া আপু একটা থাপ্পড় মারছে। আমি মেয়ের গালটা হাতে নিয়ে দেখলাম লাল হয়ে আছে, ছোট্ট মুখটা কাঁপছে। সেই মুহূর্তে মাথার ভেতর যেন কিছু ছিঁড়ে গেল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। তুমি আমার মেয়ের গায়ে হাত তুলছ? মারিয়া ঠোঁট বাঁকিয়ে বলল, বাচ্চা মানুষ করতে জানো না, আবার কথা বলতে আসছো? ফোনটা নষ্ট হলে কি তুমি টাকা দিবা? আমি নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম, কিন্তু আয়রার ভেজা চোখ বারবার সামনে আসছিল। তুমি আমাকে বলতে পারতে, ওকে মারার অধিকার তোমাকে কে দিয়েছে? অধিকার? মারিয়া এবার হেসে উঠল। এ বাড়িতে সবাই ওকে মানুষ করে, শুধু তুমি একা ওর মা না, আমি ওর ফুফু। কথাটা শুনেই যেন শরীরের রক্ত গরম হয়ে উঠল। আমি আর কিছু না ভেবে সবার সামনে মারিয়াকে 2টা থাপ্পড় দিলাম। ঘরটা একদম নিস্তব্ধ হয়ে গেল। টিভির শব্দ পর্যন্ত যেন থেমে গেছে। মারিয়া অবিশ্বাসের চোখে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে পানি চলে এসেছে, গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কাপা গলায় বললাম, আমার স্বামীর রোজগারের টাকায় পরিবার চলে, আর আমার মেয়েকে থাপ্পড় মারার অধিকার তোমায় কে দিল? আমার কথা শেষ হতে রান্নাঘর থেকে শাশুড়ি বের হয়ে এলেন, মুখ রাগে শক্ত। কি হয়েছে এখানে? মারিয়া কেঁদে উঠে বলল, আম্মু, ভাবি আমাকে মারছে। শাশুড়ি একবার মেয়ের দিকে তাকালেন, তারপর আমার দিকে। তুমি মারিয়াকে থাপ্পড় মারছো? আমি সরাসরি বললাম, জি মারছি, কারণ ও আমার মেয়ের গায়ে হাত তুলেছে। শাশুড়ি ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালেন। তোমার মেয়েকে থাপ্পড় দিয়েছে বলে তোমার কষ্ট লেগেছে, তাই তুমি মারিয়াকে থাপ্পড় মারলা। সে একই কষ্ট এখন আমারও লাগতেছে। আমারও মন চাচ্ছে তোমাকে থাপ্পড় মারতে। ঘরের বাতাস ভারী হয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। এই বাড়িতে বিয়ের পর 8 বছর ধরে আছি। কখনো উঁচু গলায় কথা বলিনি, কখনো নিজের কষ্ট কাউকে বুঝতে দিইনি। কিন্তু আজ আমার মেয়ের মুখটা দেখে সব ধৈর্য শেষ হয়ে গেছে। আমি শান্ত গলায় বললাম, আপনার মন চাইতেই পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার মেয়ের গায়ে হাত তোলার আগে কেউ একবারও ভাবেনি ও কত ছোট। ছোট? শাশুড়ি কড়া গলায় বললেন, ছোট মানুষ ভুল করলে শাসন করতেই হয়। আমি এবার আর চুপ থাকতে পারলাম না। শাসন আর থাপ্পড় এক জিনিস না আম্মা। মারিয়া তখনও কাঁদছে, কিন্তু তার চোখে কান্নার চেয়ে রাগ বেশি। সে দাঁত চেপে বলল, এই বাড়িতে আসার পর থেকেই ভাবি নিজেকে অনেক বড় কিছু ভাবে। আমি উত্তর দিলাম না, কারণ আমি জানতাম এখন একটা কথাও বললে পরিস্থিতি আরো খারাপ হবে। ঠিক তখন দরজার বাইরে গাড়ির হর্ন শোনা গেল। আমার স্বামী রাফি অফিস থেকে ফিরেছে। ঘরের ভেতর হঠাৎ অদ্ভুত নীরবতা নেমে এলো। রাফি ভেতরে ঢুকেই বুঝে গেল কিছু একটা হয়েছে। সে একবার আমার দিকে তাকালো, তারপর মারিয়ার কান্না ভেজা মুখের দিকে। কি হয়েছে? কেউ প্রথমে কিছু বলল না। তারপর শাশুড়ি ধীরে ধীরে বললেন, তোমার বউ আজ তোমার বোনের গায়ে হাত তুলছে। রাফির মুখ শক্ত হয়ে গেল। সে আমার দিকে তাকালো। আমি আয়রাকে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলাম। মেয়েটা তখনও ফুঁফিয়ে কাঁদছে। রাফি ধীরে জিজ্ঞেস করলো, সত্যি? আমি মাথা তুললাম, হ্যাঁ, কারণ তোমার বোন আগে আমার মেয়েকে মেরেছে। রাফি কিছুক্ষণ চুপ করে রইল। ঘরের সবাই তার উত্তরের অপেক্ষা করছে, আর আমি বুঝতে পারছিলাম আজকের এই থাপ্পড়ের শব্দ শুধু একটা ঝগড়া না, এটা হয়তো এই পরিবারের বহুদিনের চাপা আগুনের প্রথম বিস্ফোরণ। রাফির শান্ত চাউনি আর ঘরের ওই ভারী নীরবতা যেন বুক ফেটে বেরিয়ে আসতে চাইছিল। শাশুড়িমা তখনও মারিয়ার পাশে দাঁড়িয়ে আগলে রেখেছেন তাকে, যেন আমি কোনো বড় অপরাধী। মারিয়া ফুফাতে ফুফাতে বলল, ভাইয়া,
দেখ ভাবি কত বড় লোক দেখায়। বলে কি না, তোমার টাকায় সংসার চলে, তাই সে যা খুশি করতে পারে। রাফি ব্যাগটা সোফায় রেখে ধীর পায়ে আয়রার কাছে এলো। ওর গালে লাল দাগটা দেখে রাফির চল শক্ত হয়ে উঠল। আয়রা বাবাকে দেখে আরো জোরে কেঁদে দিয়ে জড়িয়ে ধরল। রাফি ওকে কোলে তুলে নিল, কিন্তু আমার দিকে একবারও তাকালো না। শাশুড়ি এবার চড়া গলায় বললেন, রাফি, তুই কি কিছুই বলবি না? তোর সামনে দাঁড়িয়ে তোর বউ আমার মেয়েকে অপমান করলো। তুই থাকতে এই বাড়িতে বাইরের একটা মেয়ে এসে আমার কলিজার টুকরার গায়ে হাত তুলবে? রাফি মেয়ের পিঠে হাত বুলেতে খুব নিচু স্বরে বলল, আম্মা, মারিয়া কি আয়রাকে মেরেছে? শাশুড়ি থতমত খেয়ে গেলেন, তবে সামলে নিয়ে বললেন, মেরেছে তো শাসনের জন্য। অত দামি ফোনটা পানিতে ফেললো, হাত তো একটু উঠবেই। বড়রা শাসন না করলে তো মাথায় উঠবে। রাফি এবার মাথা তুলে মারিয়ার দিকে তাকালো। মারিয়া ভাবলো, ভাইয়া বোধহয় এবার আমার ওপর চড়াও হবে। সে কান্নার বেগ বাড়িয়ে দিল, কিন্তু রাফি শান্ত গলায় বলল, মারিয়া, ফোনটার দাম কত ছিল? মারিয়া অবাক হয়ে বলল, 25,000 টাকা। কেন? আগামীকাল তোমাকে আমি নতুন একটা ফোন কিনে দেব, আর এই মাসে সংসার খরচ থেকে 25,000 টাকা আমি কেটে রাখবো। কারণ তোমার যদি মনে হয় টাকার জন্য একটা 5 বছরের বাচ্চার গায়ে হাত তোলা জায়েজ, তাহলে সেই টাকা শোধ করার দায়িত্ব তোমার হওয়া উচিত। আয়রার বয়স মাত্র 5 বছর। ওর ভালো মন্দ বোঝার বয়স এখনো হয়নি, এটা মনে রেখো। রাফির কথায় পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। শাশুড়ি চিৎকার করে উঠলেন, কি বলছিস রাফি? তুই নিজের বোনের চেয়ে একটা ফোনকে বড় করে দেখছিস? রাফি এবার আমার দিকে তাকালো। ওর চোখে একটা অদ্ভুত আক্ষেপ। সে বলল, আমি ফোনের কথা বলছি না আম্মা, আমি সম্মানের কথা বলছি। এই বাড়িতে 8 বছর ধরে মায়া মুখ বুজে সব সহ্য করে আসছে। তোমরা ওকে বাইরের মেয়ে বলো, কথায় কথায় খোঁটা দাও। ও কোনোদিন প্রতিবাদ করেনি, কিন্তু আজ ও মা হিসেবে প্রতিবাদ করেছে। মেয়ের গালের ওই দাগটা আমার কলিজায় লেগেছে আম্মা। মারিয়া যদি শাসনের অধিকার রাখে, তবে মায়ারও অধিকার আছে নিজের সন্তানকে রক্ষা করার। আমি অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে রইলাম। যে মানুষটা সব সময় ঝগড়া এড়িয়ে চলতো, আজ সে আমার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছে। শাশুড়ি রাগে কাঁপতে কাঁপতে নিজের ঘরে চলে গেলেন। মারিয়া অপমানে গজগজ করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। বসার ঘরে তখন শুধু আমি, রাফি আর আমাদের ছোট মেয়েটা। রাফি আয়রাকে নিচে নামিয়ে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। তুমি ঠিক কাজটাই করেছো মায়া, তবে একটা কথা ভুল বলেছ। আমি ভয়ার্ত চোখে তাকালাম। রাফি আমার হাত দুটো ধরে বলল, আমার টাকায় সংসার চলে না মায়া, আমাদের ত্যাগেই সংসার চলে। তুমি যদি আজ প্রতিবাদ না করতে, তবে আয়রা সারা জীবন মাথা নিচু করে থাকতে শিখতো। কিন্তু মনে রেখো, আজকের পর এই বাড়িতে তোমার পথ চলা আরো কঠিন হয়ে যাবে। আমি জানালার বাইরে অন্ধকারের দিকে তাকালাম। আমি জানি কাল সকালটা অন্যরকম হবে। শাশুড়ির অবহেলা আর ননদের বিষাক্ত কথা আরো বাড়বে, কিন্তু আমার কোনো আফসোস নেই। আজ আয়রা যখন শান্ত হয়ে আমার বুকে মাথা রাখলো, আমি বুঝলাম একজন মায়ের কাছে নিজের আত্মসম্মানের চেয়ে সন্তানের নিরাপত্তা অনেক বড়। পরদিন সকালে নাস্তার টেবিলে কেউ কারো সাথে কথা বলছে না। শাশুড়ি রান্নাঘরে হাঁড়ি পাতিল সজোরে শব্দ করছেন। আমি চা নিয়ে টেবিলে বসতেই তিনি এসে সামনে দাঁড়ালেন। তোর অহংকার তো অনেক বেড়ে গেছে রাফির আশকারাপে। মনে রাখিস, এবারই শিকড় আমি। ডালপালা কাটলেও গাছ উপড়ে ফেলা অত সহজ না। আমি চায়ের কাপে চুমুক দিয়ে শান্ত গলায় বললাম, গাছ উপড়ানোর ইচ্ছা আমার নেই আম্মা। আমি শুধু ডালপালাগুলোকে একটু ছেটে দিতে চাইছি, যাতে আগাছা হয়ে সেগুলো আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট না করে। শাশুড়ির মুখ রাগে নীল হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই দেখি সামনে আমার বড় জা আর ভাসুর দাঁড়িয়ে, তাদের হাতে ব্যাগপত্তর। বড় জা বাঁকা হেসে বললেন, শুনলাম ছোট জা তো এই বাড়িতে তুলকালাম ঘটিয়ে দিয়েছে। খবর পেয়ে চলে আসলাম, দেখি কার জোর কত। আমি এই কথা শুনে শুধু হ্যাবলার মতো তাকিয়েছিলাম। বড় জা রেখা ভাবির ওই বাঁকা হাসি আর গলার স্বরে যেন পুরো বাড়ির বাতাস মুহূর্তেই ভিসিয়ে উঠল। তিনি ব্যাগগুলো সোফায় ছুঁড়ে ফেলে দিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালেন। ভাসুর সাহেব গম্ভীর মুখে রাফির ঘরে গিয়ে ঢুকলেন। আমি তখনও দরজার পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। মনে হচ্ছে কালকের ওই ঝড়টা থামেনি।
বরং আরো বড় কোনো ঘূর্ণিঝড় ডাকার প্রস্তুতি চলছে। শাশুড়ি মা রেখা ভাবিকে দেখেই যেন হাতে স্বর্গ পেলেন। তিনি ডুকরে কেঁদে উঠে বললেন, দেখ রে রেখা, তুই আসছিস, বড় ভালো করছিস। এই বাড়িতে আমার আর কোনো মান সম্মান নেই। তোর ছোট যা আজ এই বাড়ির আদরের মেয়ের গায়ে হাত তুলেছে, আবার আমাকে মুখে মুখে তোর পিয়ে কথা শুনিয়ে দিচ্ছে। রেখা ভাবি আমার দিকে অপলক তাকিয়ে শাশুড়িকে জড়িয়ে ধরলেন। সান্ত্বনা দেওয়ার স্বরে বললেন, কেঁদো না মা, আমরা থাকতে এই বাড়িতে কারো এত সাহস হবে না যে আপনার ওপর কথা বলে। আসলে দিনকাল বেশি ভালো না তো। নিচু বংশের মেয়ের একটু প্রশ্রয় পেলে মাথায় চড়ে বসে। কথার বিষটা সোজা আমার কলিজায় গিয়ে বিঁধল। 8টা বছরে রেখা ভাবি আমাকে কম জ্বালাননি। তিনি এই বাড়ির বড় বউ, বাপের বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছেন বলে নিজের ধরাকে ছড়া জ্ঞান করেন। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকলাম না। রান্নাঘরে গিয়ে সবার জন্য নাস্তা তৈরির তোড়জোড় শুরু করলাম। কিন্তু সেখানেও শান্তি নেই। একটু পর রেখা ভাবি রান্নাঘরে ঢুকলেন। কি গো ছোট বউ, খুব তো তেজ দেখাচ্ছ কাল থেকে। বলি, ভাই তোকে ভাত কাপড় দেয় বলে কি বাড়ির মালিক হয়ে গেছিস? মনে রেখো, আমার স্বামী এই বাড়ির বড় ছেলে। সম্পত্তির হিসেব হলে কিন্তু তোমাদের বারান্দায় গিয়ে দাঁড়াতে হবে। আমি রুটি বেলতে বেলতে শান্ত গলায় বললাম, ভাবি, সম্পত্তির হিসাব করতে আসিনি। আমি শুধু আমার মেয়ের অপমানের বিচার করেছি। মা হিসেবে আপনি হলে কি করতেন জানি না, তবে আমি আমার বাচ্চার গায়ে হাত তোলা সহ্য করব না। রেখা ভাবে মুখ বাঁকিয়ে বললেন, আহা কি সতীসাধ্যী মারে। শোনো মায়া, রাফিকে নিজে স্বপ্ন দেখছো তা ভেঙে চুরমার হতে সময় লাগবে না। আজ রাফির বড় ভাই তাকে বোঝাতে গেছে, দেখি কতক্ষণ সে তোমার আঁচলের নিচে লুকিয়ে থাকে। আমার হাতটা একটু থমকে গেল। রাফি কি পারবে তার বড় ভাইয়ের সামনে মাথা তুলে দাঁড়াতে? এই বাড়িতে ভাসুর সাহেবকে সবাই জমের মতো ভয় পায়। ড্রয়িং রুম থেকে হঠাৎ উঁচু গলার শব্দ ভেসে এলো। ভাসুর সাহেব রাফিকে ধমকাচ্ছেন, তোর লজ্জা করে না রাফি? একটা মেয়ের জন্য তুই মা আর বোনের সাথে সম্পর্ক নষ্ট করছিস। তোর বউকে বল মারিয়ার পায়ে ধরে মাফ চাইতে, না হলে এই বাড়িতে তোদের জায়গা হবে না। আমি পর্দা সরিয়ে দেখলাম রাফি সোফায় মাথা নিচু করে বসে আছে। ওর মুখটা যন্ত্রণায় নীল হয়ে গেছে। একদিকে তার আদর্শ, অন্যদিকে তার বড় ভাই আর মায়ের চাপ। শাশুড়ি মা টিপ্পনি কেটে বললেন, মাফ না চাইলে আজ থেকে ওর রান্না আলাদা। এই চুলায় ও আর হাঁড়ি চড়াতে পারবে না। রাফি এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ওর চোখের দৃষ্টিতে গতকালের সেই দৃঢ়তা আজ কিছুটা মলিন। সে আমার দিকে একবার তাকালো, তারপর বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, মায়া কেন মাফ চাইবে? মারিয়া যদি আগে আয়রাকে না মারতো, তবে মায়া কোনোদিন ওর গায়ে হাত তুলতো না। দোষ তো মারিয়ারও আছে। ভাসুর সাহেব টেবিল চাপড়ে বললেন, একদম তর্ক করবি না। বড়দের মুখে মুখ দেওয়া তুই কবে থেকে শিখলি? আর যদি তোর বউ মাফ না চায়, তবে আমার আর তোর কোনো সম্পর্ক থাকবে না। তুই কি চাস আমাদের ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ হোক? রাফি পাথর হয়ে দাঁড়িয়ে রইল। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে নিজের নখ কামড়াচ্ছি। আমি জানি রাফি তার ভাইকে কতটা সম্মান করে। এই ব্ল্যাকমেল ও সইতে পারবে না। রেখা ভাবি আমার পাশে এসে ফিসফিস করে বললেন, কি ছোট বউ, দেখলে তো বাড়ির ভাঙন শুরু হয়ে গেছে। এবার বলো, মাফ চাইবে নাকি ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি রওনা দেবে? আমি আয়রার দিকে তাকালাম। মেয়েটা ভয়ে আমার শাড়ির কোণ ধরে দাঁড়িয়ে আছে। এই বাড়িতে টিকে থাকতে হলে কি আমাকে আজ অন্যায়ের কাছে মাথা নত করতে হবে, নাকি রাফির হাত ধরে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াতে হবে? ঘরের ভেতর তখন থমথমে নীরবতা। সবাই আমার উত্তরের অপেক্ষায়। রাফিও আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে, যেন সে মনে মনে বলছে, মায়া, এবার একটু মানিয়ে নাও, না হলে সব শেষ হয়ে যাবে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে সবার সামনে গিয়ে দাঁড়ালাম। সবার উৎসুক চোখগুলো তখন আমার ওপর এসে থমকে গেছে। রেখা ভাবির ঠোঁটে বিজয়ের ক্রূর হাসি, আর শাশুড়ি মা মারিয়াকে জড়িয়ে ধরে এমন এক ভাব করছেন যেন এখনই আমার ফাঁসির রায় হবে। রাফির চোখের সে অসহায় চাউনি আমার বুকটা কাঁপিয়ে দিচ্ছিল ঠিকই, কিন্তু পরক্ষণেই যখন আমার শাড়ির আঁচল আঁকড়ে ধরে থাকা আয়রার ছোট্ট কাপা কাপা হাতটার দিকে তাকালাম, আমার ভেতরে দ্বিধা কর্পূরের মতো উড়ে গেল। আজ যদি আমি মাথা নত করি, তবে মারিয়া আর রেখা ভাবি শুধু আমাকে নয়, আমার নিষ্পাপ মেয়েটাকেও সারা জীবন পায়ের নিচে পিষে রাখবে। আমি সোজা ভাসুর সাহেবের সামনে গিয়ে দাঁড়ালাম। গলার স্বর যতটা সম্ভব শান্ত আর দৃঢ় রেখে বললাম, আমি মাফ চাইবো না ভাইয়া।
আমার কথা শেষ হতে ড্রয়িং রুমের নীরবতা ভেঙে যেন একটা বোমা ফাটলো। কি এত বড় স্পর্ধা! ভাসুর সাহেব রেগে সোফা থেকে দাঁড়িয়ে গেলেন। রেখা ভাবি হাত নেড়ে বলে উঠলেন, দেখলেন তো মা, দেখলেন তো ওনার তেজ! বড় ভাসুরের মুখের উপর কিভাবে না করে দিল। ছোট জাতের মেয়েরা এমনই অবাধ্য হয়। আমি ভাবির কথার পিঠে কোনো কথা না বাড়িয়ে ভাসুর সাহেবের দিকে তাকিয়ে বললাম, ভাইয়া, আপনি এই বাড়ির অভিভাবক। মারিয়া যখন একটা 5 বছরের বাচ্চার গায়ে হাত তুললো, তখন কি আপনার মনে হয়নি বড় ভাই হিসেবে ওকে একটু শাসন করা দরকার ছিল? অন্যায়টা আগে ও করেছে। নিজের মেয়ের আত্মসম্মান রক্ষা করা যদি অপরাধ হয়, তবে আমি সেই অপরাধ বারবার করব। কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে আমি আমার মেয়েকে কাপুরুষ হওয়া শেখাতে পারবো না। রাফিয়া আমার দিকে তাকালো। ওর চোখে সে করুণ ভাবটা কেটে গিয়ে সেখানে এক চিলতে গর্বের আলো ফুটে উঠল। সে বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, মায়া কোনো ভুল কথা বলেনি। ও মাফ চাইবে না। তবে আজ থেকে তোদের রান্না আলাদা। এই বাড়িতে তোরা থাকবি নিজেদের মতো। আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। রাফি, তুই যদি তোর বউয়ের এই অহংকার নিয়ে থাকতে চাস, তবে আজ থেকে তুই আমার ভাই নস। রাফি আর কোনো কথা বলল না। সে এগিয়ে এসে আমার হাত ধরল, আর অন্য হাতে আয়রাকে কোলে তুলে নিয়ে নিজের ঘরের দিকে রওনা দিল। পেছন থেকে শাশুড়ি আর রেখা ভাবির অভিশাপ আর চিৎকার তখন বাতাসে ভাসছে। এই ঘটনার পর কেটে গেল 4টে দিন। আমাদের রান্না আসলে আলাদা হয়ে গেল। ঘরের এক কোণায় একটা ছোট ইলেকট্রিক চুলা বসিয়ে আমি আর রাফি আমাদের সংসারটুকু টেনে নেওয়ার চেষ্টা করছি। এই 4 দিনে কেউ আমাদের সাথে একটা কথাও বলেনি। মারিয়া আর রেখা ভাবি যখনই আমাদের সামনে দিয়ে যায়, মুখ বাঁকিয়ে বিষাক্ত কোনো মন্তব্য ছুড়ে দেয়। রাফি অফিস থেকে ফিরে চুপচাপ ঘরে বসে থাকে। ভাই আর মায়ের এই দূরত্বের কষ্টটা ওকে ভেতরে ভেতরে কুরে কুরে খাচ্ছে। আমি সেটা বুঝতে পারি, কিন্তু ও মুখে কিছু বলে না। 5ম দিনের দিন সকালবেলা হঠাৎ করেই নিচতলা থেকে একটা হট্টগোল শোনা গেল। মারিয়ার গগন বিদারী চিৎকার আর রেখা ভাবির কান্নার আওয়াজ। ও আল্লাহ গো! মা, এ কি হলো তোমার? চোখ খোলো মা। আমি আর রাফি ধরফর করে ঘর থেকে বেরিয়ে এলাম। ড্রয়িং রুমে গিয়ে দেখি শাশুড়ি মা সোফায় শুয়ে আছেন, চোখ দুটো বন্ধ। উনি হাত পা শক্ত করে কাঁপছেন। রেখা ভাবি মাথায় হাত দিয়ে কাঁদছেন আর বলছেন, ছোট ভাইয়ের ওই অভিশপ্ত রান্না আলাদার পর থেকে আমার মায়ের বুকটা ধড়ফড় করছিল। আজ সকালে নাস্তা খেতে গিয়ে মা অজ্ঞান হয়ে গেলেন। ওনার যদি কিছু হয়ে যায়, তবে ওই ছোট বই দায়ী। ভাসুর সাহেব হন্যে হয়ে ডাক্তারকে ফোন করছেন। মারিয়া আমার দিকে তেড়ে এসে বলল, তোর জন্য আজ আমার আম্মার এই অবস্থা। তুই যাইনি, এই বাড়ি থেকে দূর হ। রাফিয়া থাকতে না পেরে শাশুড়ির কাছে গিয়ে বসলো। আম্মা, আমার চোখ খোলো, কি হয়েছে তোমার? কিন্তু শাশুড়ি মা চোখ খুলছেন না, শুধু মুখ দিয়ে একটা অদ্ভুত ঘুঙানির আওয়াজ করছেন। ডাক্তার আসার পর পরীক্ষা নিরীক্ষা করে গম্ভীর মুখে বললেন, ওনার প্রেশার অনেক হাই, স্ট্রোকের মতো লক্ষণ দেখা যাচ্ছে। ওনাকে এখনই হাসপাতালে ভর্তি করতে হবে। অনেক টাকার প্রয়োজন হতে পারে। হাসপাতালের নাম শুনতেই রেখা ভাবির কান্না যেন অলৌকিকভাবে একটু কমে গেল। তিনি ভাসুর সাহেবের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, হ্যাঁ গো, হাসপাতালে নিলে তো লাখখানেক টাকা শেষ হয়ে যাবে। আমাদের জমানো টাকাটা তো ফিক্সড ডিপোজিট করা, ওটা ভাঙলে তো লস হবে। ভাসুর সাহেব আমতা আমতা করে বললেন, আমার ব্যবসার টাকাটাও তো আটকে আছে। রাফি, তুই কিছু কর। ঠিক তখনই আমি লক্ষ্য করলাম শাশুড়ি মায়ের বন্ধ চোখের কোণটা সামান্য একটু কাঁপলো। উনি রেখা ভাবি আর বড় ছেলের এই টাকা নিয়ে দ্বিধাবোধের কথাগুলো খুব ভালো করেই শুনছেন। নাটকটা উনি করছিলেন আমাদের দুজনকে অপরাধী বানিয়ে পায়ে ধরাতে। কিন্তু নিজের বড় ছেলে আর বড় বউয়ের আসল রূপটা যে ওনার সামনে এভাবে প্রকাশ পেয়ে যাবে, সেটা বোধহয় উনিও ভাবেননি। আমি রাফির দিকে তাকালাম। রাফি ওর মানিব্যাগ হাতড়াচ্ছে। আমি আর কিছু না ভেবে নিজের ঘরে গেলাম। আলমারি খুলে আমার বিয়ের শেষ সম্বল, মায়ের দেওয়া সোনার চেইনটা হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালাম। রেখা ভাবি আর ভাসুর সাহেবের সামনে চেইনটা টেবিলে রেখে শান্ত গলায় বললাম, ভাইয়া, মায়ের চিকিৎসার জন্য টাকার অভাব হবে না। এই চেনটা বিক্রি করে ওনাকে ভালো হাসপাতালে নিয়ে যান। টাকার জন্য মায়ের চিকিৎসা আটকে থাকবে, এই শিক্ষা আমার মা আমাকে দেননি। আমার কথা শুনে সোফায় শুয়ে থাকা শাশুড়ি মা হঠাৎ করে চোখ মেলে তাকালেন। ওনার চোখে তখন আর রাগের আগুন নেই, আছে এক তীব্র লজ্জার আভাস।
টেবিলের উপর পড়ে থাকা সোনার চেইনটার দিকে ঘরের সবাই কেমন যেন অসাড় হয়ে তাকিয়ে রইল। শাশুড়ি মা সোফা থেকে ধরফর করে উঠে বসলেন। ওনার যে অজ্ঞান হওয়ার নাটকটা এতক্ষণ চলছিল, সেটা রেখা ভাবি আর বড় ভাইয়ার টাকার লোভের মুখে পড়ে কোথায় যেন হারিয়ে গেছে। ওনার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছিল, কিন্তু সেই পানিতে আজ কোনো রাগ ছিল না, ছিল এক তীব্র আত্মগ্লানি আর লজ্জার ছাপ। তিনি কাঁপতে কাঁপতে সোফা থেকে নেমে সোজা আমার সামনে এসে দাঁড়ালেন। রেখা ভাবি চড়া গলায় কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু শাশুড়ি মা হাত তুলে ওনাকে থামিয়ে দিলেন। তারপর আমার হাত দুটো টেনে ধরে ডুকরে কেঁদে উঠলেন। আমাকে ক্ষমা করে দে মা, আমাকে তুই ক্ষমা করে দে। 8টা বছর এই বাড়িতে আছি, কখনো ওনার মুখে নিজের জন্য এতখানি আকুলতা শুনিনি। আমি অপ্রস্তুত হয়ে বললাম, আম্মা এ কি করছেন? আপনি মুরব্বী মানুষ। না রে মায়া, আমি মুরব্বী নামের কলঙ্ক। শাশুড়ি মা নিজের বুক চাপড়াতে চাপড়াতে বললেন, আমি ভেবেছিলাম বড় ছেলে আর বড় বউকে অনেক টাকা পয়সা দিয়েছে, ওরাই আমার আসল আপন, আর তুই তো বাইরের মেয়ে। অথচ আজ আমার এই নকল বিপদের দিনে ওরা নিজের জমানো টাকার লস হিসেব করছে, আর তুই তো শেষ সম্বলটা আমার পায়ের কাছে এনে দিলি। এই অহংকারী কি আমি এতকাল দেখিয়েছি? মারিয়া এতক্ষণ এক কোণে দাঁড়িয়েছিল। মায়ের কান্না আর আমার এই ত্যাগ দেখে ওর জেদটাও যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। ও গুটি গুটি পায়ে এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। ওর চোখে তখন অনুশোচনার অশ্রু। ভাবি, আমাকে মাফ করে দাও, আমি সত্যিই খুব বড় অন্যায় করে ফেলেছি। আয়রা ছোট মানুষ, ও তো বোঝেইনি। আসলে অহংকারে আমার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। তুমি আমাকে বড় বোনের মতো একটা শাস্তি দিয়েছ, আমার পাওনা ছিল ওটা। মারিয়া নিচু হয়ে সোফায় বসে থাকা ছোট্ট আয়রার 2 হাত ধরল। মামুনি, ফুফিকে মাফ করে দিবি? ফুফি আর কোনোদিন তোর গায়ে হাত তুলবে না। আয়রা প্রথমে ভয়ার্ত চোখে আমার দিকে তাকালো। আমি মৃদু হেসে মাথা নাড়তে ওর ছোট ছোট হাত দুটো দিয়ে ফুফির চোখের পানি মুছে দিল। বাচ্চার ওই সরল স্পর্শে পুরো ঘরের গুমট ভাবটা যেন এক নিমিষেই কেটে গেল। রেখা ভাবি আর ভাসুর সাহেব তখন নিজেদের ঘরের কোণে এমন ভাবে গুটিয়ে গেছেন যেন তাদের লুকানোর কোনো জায়গা নেই। যাদের জোরে তারা এতক্ষণ তরপাচ্ছিলেন, সেই শাশুড়ি আর মারিয়াই এখন আমার পাশে। ভাসুর সাহেব কোনো কথা না বলে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলেন, আর রেখা ভাবিও ব্যাগ হাতে ওনার পিছু পিছু কটমট করতে করতে চলে গেলেন। ওনাদের পরাজয়টা কোনো চিৎকারে হয়নি, হয়েছে ওনাদের নিজেদের স্বার্থপরতার আয়নায়। রাফিয়া তখন চুপচাপ সব দেখছিল। ও এগিয়ে এসে আমার কাঁধে হাত রাখলো। ওর চোখের কোণে জমে থাকা জল বিন্দুটা রোদের আলোর মতো চকচক করে উঠল। ও মাকে জড়িয়ে ধরে বলল, আম্মা, রাগ অভিমান তো পরিবারেরই অংশ। এখন চলো সবাই মিলে একসাথে দুপুরে নাস্তাটা করি। শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে বললেন, মায়া, ওই ছোট চুলাটা আজই উপরে তুলে রাখবি। এই ঘরের হাড়ি একটাই থাকবে, আর সে হাড়ির চাবি আজ থেকে তোর কোমর বেঁধে রাখবি। তুই এই বাড়ির আসল লক্ষ্মী। আমি হেসে চেইনটা কুড়িয়ে নিয়ে ওনার গলায় পরিয়ে দিলাম। আজ দুপুরে ডাইনিং টেবিলটায় আবার সবাই একসাথে বসলাম। টেবিলে তরকারির বাটি এগিয়ে দিতে দিতে আমি জানালার বাইরে নীল আকাশটার দিকে তাকালাম। একটা থাপ্পড়ের শব্দে যে ঝড় উঠেছিল তা এই পরিবারকে ভেঙে টুকরো করেনি, বরং ভেতরের সব ময়লা ধুয়ে মুছে সাফ করে দিয়ে গেছে। কিছু কিছু ভাঙন আসলে নতুন করে গড়ার জন্য প্রয়োজন হয়। আজ থেকে আমাদের এই পরিবার শুধু রাফির রোজগারে নয়, একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসার শক্তিতে চলবে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।